প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ধারাবাহিক ম্যাথ সলভে আজকে আমরা ম্যাথ সলভ করব তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের ৪র্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন অধ্যায়ের সৃজনশীল ২। শুরুতে প্রশ্নটা আমরা একটু পড়ে নিই। দেখো, প্রশ্ন বলছে সাকিব ট্রেডার্স ২০১৭ সালের এপ্রিল মাসে নিম্নোক্ত ব্যবসায়িক লেনদেনসমূহ সংঘটিত হয়েছে। এপ্রিলের ১ তারিখ বলছে ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসা স্থানান্তর বাবদ ব্যয় ২৫,০০০ টাকা। ব্যবসা স্থানান্তর ব্যয় কি? এটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। কেমন? এপ্রিল ২ মণিহারি দ্রব্যাদি ক্রয়। মণিহারি দ্রব্য কি? মুনাফা জাতীয় ব্যয়। এপ্রিলের ৪ তারিখ নতুন মেশিন ক্রয় ১,৬০,০০০ টাকা, যেটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। কেমন? এপ্রিলের ৫ তারিখ নতুন মেশিন ক্রয়ের বহন খরচ, তাও মূলধন জাতীয় ব্যয়। কেমন? এপ্রিলের ৭ তারিখ নতুন মেশিন সংস্থাপন ব্যয়, তাও মূলধন জাতীয় ব্যয়। এপ্রিলের ১০ তারিখ পুরাতন কম্পিউটার মেরামত ব্যয়। এটা মেরামত করছে, ছোটোখাটো মেরামত, এই জন্য হচ্ছে এটা মুনাফা জাতীয় ব্যয়। ক্লিয়ার? এপ্রিলের ১২ তারিখ বলছে অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয়, যেটা কয়েক বছরের জন্য একসাথে ইউজ করছে। দেখো, সেটা হচ্ছে ৪০,০০০ টাকা, সেক্ষেত্রে এটা হবে মূলধন জাতীয় ব্যয়। এপ্রিলের ১৫ তারিখ নতুন পণ্যের গবেষণা ব্যয়। তো নতুন পণ্যের গবেষণা ব্যয় হচ্ছে বিলম্বিত জাতীয় ব্যয়, যেটাকে আমরা বলি আর কি, যেটা এবছর খরচ করছে, কয়েক বছর পর্যন্ত এটা সেবা প্রদান করবে। কেমন? খুঁজে দেখলাম যে আমরা শুধু এখানে কী পাইছি? ব্যয় পাইছি, আর কিছুই নাই, আমাদের আয় নাই কিছু। এখন আসো, এই উদ্দীপকের আলোকে তোমাদেরকে করতে বলছে ক বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো। তাহলে তো অবশ্যই পারবা। ১৫ তারিখ আর ১ তারিখ পেয়ে গেছো। মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, এটা তো অবশ্যই পারবা, এটা করে দিচ্ছি। দেখো, তারপর বলছে গ ৪ তারিখে কৃত মেশিন ১,৯৫,০০০ টাকায় বিক্রি করা হলো। মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নিরূপণ করা। ঠিক আছে? এই যে কোশ্চেনগুলা, এগুলো তুমি একদম কি জানি বলে না, সেলসালায়া, ওই যে সেলসালায়া বুঝে যাবেন বলে না, সেলসালায়া বুঝে যাবা। এটা হচ্ছে বোঝার জন্য হচ্ছে আমাদের ওই যে প্লে লিস্টের প্রথম ক্লাসটা ভালোভাবে দেখতে হবে, বুঝতে হবে, তাহলে এগুলো তুমি একদম ইজিলি পারবা। তারপর চলো আমরা কোশ্চেনটা সলভ করে দিই। শুরুতেই আমাদের ক নাম্বার কোশ্চেনটা কি বলছে দেখি। বলছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয়। তাহলে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের সংজ্ঞাটা কি আমরা আমাদের প্রথম ক্লাসে শিখে ফেলছি, যে কিছু কিছু ব্যয় আছে যেটা এই বছর মানে চলতি হিসাবকালের সুবিধা দিয়েও আবার ভবিষ্যতে কয়েকটা বছর বা হিসাবকাল পর্যন্ত আমাদেরকে সুবিধা দিবে, সেই সমস্ত ব্যয়গুলো হচ্ছে আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। যেমন কি কি? বিলম্বিত বিজ্ঞাপন, নতুন পণ্যের গবেষণা ব্যয়, ব্যবসা স্থানান্তর ব্যয়, তারপরে নতুন পণ্য বাজার আনার জন্য অত্যাধিক বিজ্ঞাপন দিতেছে। ঠিক আছে? তাহলে এই যে খরচগুলো করতেছে, দেখো তোমরা মানে শুনলে বুঝবা যে এই জিনিসগুলা হচ্ছে তোমার একটা সময়ের জন্য, মানে একটা সময়ে ব্যয় করে, বাট এই বিজ্ঞাপনটা বা এই ব্যবসা স্থানান্তরটা প্রতিষ্ঠানকে দীর্ঘদিন যাবৎ পর্যন্ত সুবিধা দিয়ে থাকে। তাহলে আমরা যদি লিখি এখানে তারিখ হচ্ছে কত? ২০১৭ এপ্রিল। কত তারিখে আছে দেখুন, ১ তারিখে আছে ধানমন্ডি থেকে মতিঝিলে ব্যবসা স্থানান্তর বাবদ ব্যয়। তাহলে এই জিনিসটা যে ব্যবসা স্থানান্তর করছে, এই জিনিসটা আমি কয়েক বছরের জন্য একসাথে স্থানান্তর করছি, এমন না যে ব্যবসা প্রত্যেক বছর এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায় এভাবে স্থানান্তর করে। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাকে কয়েক বছর যাবৎ পর্যন্ত সুবিধা দিবে। তাহলে হচ্ছে ব্যবসা স্থানান্তর ব্যয়। কত টাকা? ২৫,০০০। তারপরে দেখা এপ্রিল নতুন পণ্যের গবেষণা ব্যয়। নতুন একটা পণ্য তারা বাজারে আনতেছে, তাহলে বাজারে যে তারা প্রোডাক্টটা ছাড়বে, ছাড়ার আগে হচ্ছে পণ্যটাকে কি করে? গবেষণা, বিভিন্ন কোনো ক্ষতিকর দিক আছে কিনা, বা হচ্ছে এটা মানে বাজার থেকে ফল ডাউন হতে পারে কিনা, এই জিনিসগুলো তারা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে। ঠিক আছে? বা এটার ভবিষ্যৎ কী হতে পারে, এই যে গবেষণা করেই কিন্তু একটা পণ্য বাজারে তারা ছাড়ে, যেটা দীর্ঘদিন যাবৎ যেন বাজারে বহাল থাকে। তো সেক্ষেত্রে এই গবেষণা ব্যয়টা হচ্ছে শুরুতে একবার খরচ করে, যেটা হচ্ছে ওই পণ্যটা যতদিন পর্যন্ত বাজারে থাকবে ততদিন পর্যন্ত এটা সুবিধা প্রদান করবে। ঠিক আছে? তাহলে হচ্ছে ১৫ তারিখ নতুন পণ্যের গবেষণা ব্যয়। $18,০০০। এই তো আর কিছু নাই আমাদের। তাহলে 25 + 18 43,০০০ টাকা। ওকে, আচ্ছা।
এবার আমরা খ কোশ্চেনটা দেখি। খ কোশ্চেন কি বলছে, মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ আমাদেরকে প্রথমে মূলধন জাতীয় ব্যয়গুলো বের করতে হবে, দেন হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়গুলো আমরা বের করবো। তাহলে স্টেপ প্রথমে এখানে আমরা মূলধন জাতীয় বের করব, তারপর হচ্ছে আমরা মুনাফা জাতীয় বের করব। তাহলে তোমরা এখন চলো দেখি আমরা মূলধন জাতীয় আমাদের ব্যয় কী কী আছে। শুরুতে 1 তারিখ তো এটা বিলম্বিত চলে গেছে, এটা আসবে না। 2 তারিখটা দেখি আমরা, মণিহারি দ্রব্যাদি ক্রয়, এটা মুনাফা জাতীয়, এটা মূলধন জাতীয় না, ঠিক আছে। তারপর দেখো 4 নতুন মেশিন ক্রয়, এই নতুন মেশিন ক্রয় হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয়। আচ্ছা, আমরা এখানে হেডলাইন দিই মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় লিখে যদি তোমরা হেডলাইন দিয়ে শুরু করো, নতুন মেশিন ক্রয়। মূলধন জাতীয় ব্যয় দ্বারা বুঝবা কি, যে বড় ধরনের ব্যয়গুলো প্রতিষ্ঠানকে দীর্ঘদিন যাবৎ সার্ভ দেবে, সেই জিনিস সার্ভ দেবে, সেগুলো হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। তাহলে 1,60,000 টাকা হচ্ছে আমার মেশিন ক্রয়, নতুন মেশিন ক্রয় করছি। তারপরে এপ্রিলের দেখো মেশিন ক্রয় এবং বহন খরচ, ক্রয়ের বহন খরচ, মেশিন যে ক্রয় করে আনছে সেটাও একবারেই আনছে, এটা আমাদের প্রত্যেক বছর আর কি করতে হবে না, নতুন নতুন করে খরচ করতে হবে না, ঠিক আছে। তাহলে হচ্ছে বহন খরচ, মেশিন ক্রয়ের বহন খরচ, বহন মানে পরিবহন আর কি, কেমন, মানে গাড়িতে করে আনা, খরচ 7,500। তারপরে দেখি আমরা 7 তারিখ নতুন মেশিন সংস্থাপন ব্যয়। সংস্থাপন বুঝুনি, সংস্থাপন মানে হচ্ছে বসানো, মানে এটা ঠিকঠাক করে মানে হচ্ছে সেট করা আর কি। তাহলে নতুন মেশিন সংস্থাপন ব্যয়, তাহলে এটাও একবারেই করে, কেমন, প্রত্যেক বছর বছর তার এটা বসানো লাগে না, এক জায়গায় থাকে সংস্থাপন ব্যয়। এগুলো হচ্ছে আমাদের প্রথম ক্লাসটা, যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে বুঝে ফেলবা যে কোনটা কোন দিকে যাবে, তোমরা খুব সহজেই বের করে ফেলতে পারবা। 15,000 টাকা। তারপরে দেখো পুরাতন কম্পিউটার মেরামত ব্যয়। আচ্ছা, পুরাতন কম্পিউটার মেরামত ব্যয়, তাহলে এই কম্পিউটারটা মেরামত এই বছরে করছে হয়তো, যেহেতু ছোটো ধরনের মেরামত, যদি বড় ধরনের রিপ্লেসমেন্ট হতো, ঠিক আছে, পুরাতন মেরামত, পুরাতন কম্পিউটার সরিয়ে নতুন কম্পিউটার আনছে, সেক্ষেত্রে সেটা আবার মূলধন জাতীয় হয়ে যেত। এখন যেহেতু জাস্ট একটা কম্পিউটারকে মেরামত করছে, তার অর্থাৎ এই বছর করছে, হয়তো আগামী বছর আবার লাগতে পারে, ঠিক আছে, অথবা এই বছর আরও একবারও লাগতে পারে, এরকম হতে পারে, এই জন্য এটা আমরা মুনাফা জাতীয় হিসেবে কাউন্ট করব, ঠিক আছে। অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয়, দেখো অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয়, তাহলে নতুন ব্যাটারি টায়ার তো সে আর 2-1 মাসের জন্য কিনে না, কতদিনের জন্য, একটা ওয়ারেন্টি দেয়, 3 বছর 4 বছর 5 বছর এরকম ওয়ারেন্টি দিয়ে তারপরে কিনে আর কি। তাহলে সেটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, কেমন। তাহলে 12 তারিখ যদি আমরা দেখি, অফিসের গাড়ির জন্য অফিসের গাড়ির ব্যাটারি ও টায়ার ক্রয় 40,000 টাকা। এটা আরেকটা চেনার উপায় হচ্ছে বড় ধরনের অ্যামাউন্ট, দেখছো। এই তো নতুন পণ্য গবেষণা ব্যয়, সেটা তো তোমার কি বিলম্বিত, আর কিছু নাই, তাহলে এই জিনিসগুলাই। তাহলে 1,60,000 প্লাস 7,500, 15,000 প্লাস 40,000, 2,22,500। তাহলে এই জিনিসটার নাম কি, সুতরাং মূলধন জাতীয়, মোট মূলধন জাতীয় ব্যয় লিখলাম আমরা, মোট মূলধন জাতীয় ব্যয়। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তারপরে এখন আমাদের সেকেন্ড হচ্ছে কি, মুনাফা জাতীয় ব্যয় বের করতে বলছে, কেমন। তাহলে আমরা মুনাফা জাতীয় ব্যয়টা বের করব, মুনাফা জাতীয় ব্যয়, এই যে মুনাফা জাতীয় ব্যয়। তাহলে সেটা কত, এখানে যদি আবার 2017 দাও, এপ্রিল, মুনাফা জাতীয় ব্যয় আমরা ওগুলো বের করার সময় পেয়ে গেছি। 2 তারিখ আছে আমাদের কি, মণিহারি দ্রব্যাদি ক্রয়, তাহলে আমরা লিখি মণিহারি দ্রব্যাদি ক্রয়। মণিহারি দ্রব্যাদি ক্রয় হচ্ছে 3,000 টাকা।
তারপর হচ্ছে আমাদের আর তো কিছু নয়। 4 তারিখ মূলধন জাতীয়, 5 তারিখ মূলধন জাতীয়, 7 তারিখে মূলধন জাতীয়, 10 তারিখ পুরাতন কম্পিউটার। 10 তারিখ দেখি, কম্পিউটার মেরামত করছে। কেমন, যদি রিপ্লেসমেন্ট হতো অর্থাৎ এটা সরে আরেকটা আনতো তাহলে মূলধন জাতীয়তে চলে যেত। তাহলে মেরামত ব্যয় কত, তাও 3000। ঠিক আছে, আর কিছু আছে? আর তো কিছু নাই, ওগুলো মূলধন জাতীয় আর একটা বিলম্বিত। আচ্ছা, তাহলে আমরা দুইটা পাইছি 6000। এটার নাম লেখো মোট মুনাফা জাতীয় ব্যয়। খুবই ছোট ছোট অঙ্ক, সহজ সহজ, 10 মার্ক পাওয়া একদম ইজি। জাস্ট তোমরা আমাদের প্লে লিস্টের প্রথম ক্লাসটা খুব ভালোভাবে দেখবা, তোমাদের এই অধ্যায়ে 10 মার্ক কেউ ঠেকাতে পারবে না। কোশ্চেন বলছে 4 তারিখে কৃত মেশিন, অর্থাৎ যে 4 তারিখে আমরা যে মেশিনটা কিনছি, দেখো নতুন মেশিন ক্রয় 1,60,000 টাকা। এই 60,000 টাকার মেশিনটা যদি 1,95,000 টাকায় বিক্রি করা হলে, দেখো 1,60,000 টাকা দিয়ে কিনছে, এখন বলছে যে 1,95,000 টাকা বিক্রি করলে বলছে যে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে অবশ্যই তোমরা পারবা। মূলধন জাতীয় প্রাপ্তি কি, যেসব প্রাপ্তি আমাদের প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবৎ অর্থ বৃদ্ধি করে, সেই সব জিনিসগুলো হচ্ছে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি। যেমন মূলধন আনয়ন, ব্যাংক থেকে ঋণ গ্রহণ, স্থায়ী সম্পত্তি বিক্রয়। তাহলে এই যে একটা মেশিন, এই মেশিনটা কিন্তু স্থায়ী সম্পত্তি, এটা বিক্রয় করছে, তো এটা বিক্রয় যে টাকাটা সেটা হচ্ছে আমার মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে কত টাকা আমার মূলধন জাতীয় প্রাপ্তি? আমি শুরুতে যদি মূলধন জাতীয় প্রাপ্তি লিখি, মূলধন জাতীয় প্রাপ্তি, কেমন, তাহলে এটা হচ্ছে কি মেশিন বিক্রয়। কত টাকায় বিক্রি করছে? 1,95,000 টাকায় বিক্রি করছে। এই পুরো টাকাটাই আমি প্রাপ্তি মানে পাইছি, কেমন, ক্যাশ পাইছি ধরো। এখন আরও কী কী থাকলে আসতো? মূলধন আনয়ন থাকলে আসতো, ঋণ গ্রহণ থাকলে আসতো। তো যেহেতু এগুলো আর কিছু আমাদের এখানে নাই, তাহলে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি 1,95,000। কেমন, বুঝতে অসুবিধা আছে? এটার নাম দিয়ে আমরা মূলধন জাতীয় প্রাপ্তি। সুতরাং মূলধন জাতীয় প্রাপ্তি। আচ্ছা, এখন আমাদেরকে বলছে মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যদি এপ্রিলের কয় তারিখে মূলধন জাতীয় আয় বের করার জন্য, তো এখন মূলধন জাতীয় আয় বের করার জন্য তোমার কয়েকটা জিনিস জানা লাগবে। সেটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি থেকে বাকি জিনিসগুলো আমরা বিয়োগ করব। তাহলে এখন আমরা লিখি মূলধন জাতীয়, যদি হেডলাইন দিয়ে লিখি মূলধন জাতীয় আয়, লিখে কোলন দিলাম। তাহলে আয় কিভাবে হবে? আয়ের সঙ্গে আমরা ওখানে বলে দিছি, দেখো মূলধন জাতীয় আয় শুধু হচ্ছে একটা, সাধারণত একটা কি, সেটা হচ্ছে স্থায়ী সম্পত্তি বিক্রয় করে যে পরিমাণ লাভ হয়, ওই লাভের অংশটাই হচ্ছে আমার মূলধন জাতীয় আয়। তাহলে মূলধন জাতীয় আয় লিখতে হলে আমাদেরকে কি করতে হবে? মূলধন জাতীয় প্রাপ্তি থেকে, মানে অর্থাৎ হচ্ছে তোমার যে স্থায়ী সম্পত্তি বিক্রয় করছি আমি, সেই টাকা থেকে বাকি যে খরচগুলো আছে, লাভ বের করতে হলে খরচ বিয়োগ করতে হবে না? মোট বিক্রয় থেকে মানে খরচগুলো বিয়োগ করলে হচ্ছে আমার কি বের হয়ে যাবে? আয় বের হয়ে যাবে। তাহলে আমি মূলধন জাতীয় প্রাপ্তি মানে হচ্ছে এখানে প্রাপ্তি না লিখে আমি লিখতে পারছি মেশিনের বিক্রয় মূল্য। আচ্ছা, মেশিন বিক্রয় যদি লিখি আমরা, মেশিন বিক্রয় মূল্য কত? 1,95,000 না? এটা তো বুঝছো। তাহলে এই টাকা থেকে আমি বিয়োগ করব কি? মেশিনের ক্রয় মূল্য, অর্থাৎ এই মেশিন সংক্রান্ত এইটা যেহেতু এটাই বিক্রি করছি আমি, এটা সংক্রান্ত যত আমার ব্যয় আছে সেই ব্যয়গুলো আমি বিয়োগ করে দেব। তাহলে এখন দেখো মেশিন ক্রয়, এটা ক্রয় করছে কত? নতুন মেশিন ক্রয়
1,60,000। আবার এটার পিছনে আরও কিছু আনুষঙ্গিক খরচ আছে, সেটা কি তোমার মেশিন ক্রয়ের বহন খরচ, কত টাকা? 7,500। তারপরে দেখো নতুন মেশিন সংস্থাপন ব্যয়, সংস্থাপন ব্যয় কত? 15,000 টাকা। অর্থাৎ মেশিন সংক্রান্ত, অর্থাৎ যে স্থায়ী সম্পদটা তুমি বিক্রি করবা সেটা থেকে যদি তোমার আয় বের করতে বলে, তাহলে তুমি স্থায়ী সম্পদের কী করবা, বিক্রয় মূল্য থেকে স্থায়ী সম্পদের পিছনে কত টাকা আমার মোট খরচ হয়েছে সেই টাকাটাই তুমি বিয়োগ করে দিবা। ঠিক আছে, এই খরচগুলো আমরা এখন বিয়োগ করে দেব। তাহলে আমার কত টাকা আয় আমরা খুঁজে বের করব। 1,95,000 হচ্ছে আমার বিক্রয় মূল্য। এখন এখান থেকে 60,000 টাকা আমার এটার ক্রয় মূল্য ছিল 1,60,000। আবার এটার সাথে আরও খরচ করছি আমি 7,500। ঠিক আছে, তারপর আরও খরচ করছি একবার 15,000। তাহলে আর থাকে হচ্ছে কত? 12,500। এই 12,500 টাকার নাম হচ্ছে আমার সুতরাং মূলধন জাতীয় আয়। সহজে বুঝতে হলে আমাদের প্লেলিস্টের প্রথম ক্লাসটা মনোযোগ সহকারে, ওইটা যত ভালো করে বুঝবো এগুলো তোমার জন্য তত সহজ হয়ে যাবে। এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি তোমাদের ক্লাসটা অনেক উপকারে আসবে। তবে তোমরা হচ্ছে প্লেলিস্ট আকারে ক্লাসগুলো দেখবা, একদম শুরু থেকে প্রথম ক্লাস থেকে শুরু করে পর্যায়ক্রমিকভাবে দেখবা। তাহলে এই অধ্যায়ে 10 মার্ক আর তোমার কেউই ঠেকাতে পারবে না। কোনো দিকে যাওয়া লাগবে না, জাস্ট ক্লাসগুলো ফলো করে এরপর যে কোনো ম্যাথ দিবে তুমি সলভ করতে পারবা। আমাদের ক্লাসগুলো রেগুলার দেখো, আর অবশ্যই কোনো অসুবিধা হলে, বুঝতে কোনো জিনিস অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবা, আমরা ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর তুমি বাংলাদেশের কোন জেলা এবং কোন স্কুল থেকে দেখছো সেটা আমাদের কমেন্টে জানিয়ে দিবা। আর ক্লাসটা যদি তোমার উপকার আসে অবশ্যই তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবা। কিপ কানেক্টেড। আল্লাহ হাফেজ।